দেশে দেশে বাংলাদেশ ক্রিকেটের জয়গান। সারা বিশ্বে যেই দেশগুলো ক্রিকেটের পরাশক্তি হিসেবে খ্যাত সেই দেশগুলোকে বারবার করে আমরা হারিয়ে যাচ্ছি একের পর এক। বাংলার বাঘের গর্জন আর দুর্দান্ত খেলায় বিমোহিত সারা বিশ্ব। আর এই যে বাংলাদেশ ক্রিকেট আজকে যেই পর্যায়ে রয়েছে, যেখানে প্রতিষ্ঠিত হয়েছে, সেই প্রতিষ্ঠিত হওয়ার পিছনে সামিল হয়েছে একে একে করে অনেক ক্রিকেট তারকা। আর সেই তারকাদেরকে নিয়েই, তাদের ব্যক্তিগত জীবন এবং তাদের ক্যারিয়ারের উজ্জ্বল সময়গুলো নিয়ে আমাদের আয়োজন রবি ক্রিকেট 360। আপনাদেরকে ওয়েলকাম করছি আমাদের ব্র্যান্ড নিউ এপিসোডে। আজকে অতিথি হিসেবে কে রয়েছেন তার সাথে পরিচয় করিয়ে দেওয়ার আগে আমার সাথে আজকে পার্টনার হিসেবে যিনি রয়েছেন অ্যানালিস্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল কমেন্টেটর শামীম আশরাফ চৌধুরী। হ্যালো শামীম ভাই। হ্যালো, কেমন আছো? খুবই ভালো আছে, আর আপনাকে দেখলে আমি সবসময় বেশি ভালো থাকি। আজকে আমাদের 360 রবি 360 means we cover all the angles, এবং আজকে যে অতিথিকে নিয়ে আমরা আসবো, আমরা সেও কিন্তু আসলে মাঠের সব অ্যাঙ্গেলগুলোই কভার করে। হি ইজ অ্যান অলরাউন্ডার, যাকে ফিনিশার বলা হয় এবং ওয়াল অফ বাংলাদেশ বলা হয় বিকজ অফ হিজ ভেরি গুড ফিল্ডিং, ট্রিমেন্ডাস ফিল্ডিং করেন তিনি মাঠে। তো তার সাথে আজকে আমাদের কথা রয়েছে। আমাদের সাথে আজকে রয়েছেন ওয়ান এন্ড অনলি নাসির হোসেন। হাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। ঠিক যেমনটা বলছিলাম যে আপনি তো সব অ্যাঙ্গেল কভার করেন। হ্যাঁ, অলরাউন্ডার, আপনি ব্যাটিং ভালো করেন, আপনি বোলিং ভালো করেন, সব জায়গাতে আপনার পারদর্শিতা, এবং ফিল্ডিংয়ে আপনি এত ভালো করেন। আপনার ক্যাচের উপরে কিন্তু একটা ম্যাচ অনেক সুন্দরভাবে জিতে যায়, আপনি এত দুর্দান্ত ক্যাচ নেন। সারা বাংলাদেশ আপনার কথা বলে। তো হাউ ডু ইউ ফিল? না, অবশ্যই ভালো লাগে যে মানুষ আমাকে নিয়ে এইসব কথা বলে, আর আমি নিজেকে নিয়ে অনেক প্রাউড ফিল করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি খেলি আর না খেলি, কিন্তু টিমের জন্য সবসময় কিছু না কিছু করার চেষ্টা করি। যেরকম আমি যদি না খেলি, আমি কোচরে বলি বা ম্যানেজারে বলি যে আমি 12 ম্যান থাকবো, আমি ফিল্ডিংয়ে যাব। তাই এরকম আর কি, যে মনে করেন যে আমি সবসময় চেষ্টা করি আর কি টিমের সাথে, মানে টিমের জন্য কিছু করার জন্য আর কি। ওর ন্যাচারাল ট্যালেন্ট আমরা সবাই জানি যারা ক্রিকেট ফলো করি, যে অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান, অনেক কিছু বিশেষণ ব্যবহার করা হয়, কিন্তু বিভিন্ন ফরম্যাটে নিজেকে অ্যাডজাস্ট করার ব্যাপারে মানসিকভাবে প্রস্তুতিটা কিভাবে নাও? এটা হচ্ছে আসলে সম্পূর্ণ প্র্যাকটিসের উপর। আমরা মনে করেন যে যদি টেস্ট খেলা থাকে, আমরা প্রিপারেশনটা সেভাবে নেই আর কি। নেটে ব্যাটিং বলেন, বোলিং বলেন, বা টি20 থাকলে আমরা হয়তো একটু শর্টস বেশি খেলি, ওয়ানডে থাকলে সেভাবে প্র্যাকটিস করি। মানে সম্পূর্ণ জিনিসটা হচ্ছে প্রিপারেশনের উপর, প্রিপারেশন আর মেন্টাল, সেটাই আমি বলতে চাই যে অ্যাপ্রোচটা খুব পরিবর্তনশীল। কিভাবে স্টার্ট করব খেলাটা, কিভাবে ব্যাটিং শুরু করব, মানে 4 ডে ক্রিকেটে বা ওয়ানডেতে, টি20তে, এটা হচ্ছে সব নিজের কাছে আর কি। মাঝে মাঝে কি গোজামিল খেয়ে যান? তা তো অবশ্যই, এটা তো হয় আর কি। মনে করেন যে আমরা সাপোজ ধরেন যে টি20 খেলতেছি, এখন হঠাৎ টেস্ট ম্যাচ, তখন একটু সমস্যা হয়, কিন্তু আল্লাহর রহমতে পরে অ্যাডজাস্ট হয়ে যায়। ক্রিকেটে আসা কখন মনে হচ্ছে যে আপনি ক্রিকেট খেলবেন? আমি জানি যে আপনার বাবা চাচা থেকে অনেক ভয়ে লুকিয়ে লুকিয়ে কিন্তু আপনার ক্রিকেটের প্র্যাকটিসটা করা হয়েছে, তো সেই গল্পটা একটু শুনতে চাই। ক্রিকেটে আসা আসলে আমার ক্রিকেট শুরু হচ্ছে 99 সাল থেকে। আমি প্রায় 2000 সাল থেকে মনে করেন যে খেলাধুলা করি। তারপর হচ্ছে আমি আন্ডার 13 খেলি, 15 খেলি, 17 খেলি। তারপর তো আপনি নেতৃত্বই দিয়েছেন দলের। 2004 কি 5 আমি বিকেএসপিতে ভর্তি হই। তারপরে আল্লাহর রহমতে ভালো কোচের আন্ডার প্র্যাকটিস করি, এখন ইনশাআল্লাহ এই জায়গায় আর কি। আচ্ছা, কখন মনে হয়েছে যে আপনি ক্রিকেটটাকে আপনার পেশা হিসেবে নেবেন? এটা আসলে আন্ডার 17 খেলার পর, 15 কি 17 খেলার পর আমি শিওর হয়েছি যে না, ক্রিকেটই আমার প্রফেশন। তার আগে আমার ভালো লাগতো, এনজয় করতাম, খেলতাম আর কি। মানে এত সিরিয়াস ছিলাম না, মানে স্বপ্ন দেখা শুরু করি নাই আর কি। এই 15 ন্যাশনাল টিমে খেলার পর তখন থেকে ইচ্ছা ছিল আর কি যে ন্যাশনাল টিমে খেলার। আমি শুরুতে যে প্রশ্নটা করেছিলাম যে স্কোয়াডে ছিলেন, ওয়ার্ল্ড টি20-র কথা যদি আমরা বলি, স্কোয়াডে ছিলেন কিন্তু তারপরেও টিম 11-এ ইনক্লুডেড হননি। তো ওরকম সময়ে আসলে নিজেকে কিভাবে মেন্টালি নিজেকে কিভাবে বোঝান, মানসিকভাবে নিজেকে কিভাবে বোঝান, এবং আপনার বিরুদ্ধে যে কথাটা উঠেছে যে শৃঙ্খলা ভঙ্গ নিয়ে কথা উঠেছে, সেই সম্পর্কে আপনার কি বলার আছে? না, আসলে আপনি যখন খারাপ খেলবেন বা আপনি যখন খারাপ সময় যাবে, অনেকে অনেক ধরনের কথা বলে আর কি। তো আমার আসলে সত্য কথা বলতে আমি না অনলাইন নিউজ দেখি, না পেপার পড়ি আর কি। যদি ভালো কিছু করি তখন পেপার পড়ি, তাছাড়া আমি পড়ি না আর কি। তো আমি এগুলা কথা কেয়ার করি না। আমি আমার ওইতে চলতেছি, আমি এতদিন যেভাবে ভালো খেলছি আমি সেভাবে ভালো, মানে সেইভাবে আছি এবং চেষ্টা করতেছি কামব্যাক করার জন্য। আপনার উপরে নির্মিত আমাদের একটি অডিও ভিজুয়াল রয়েছে, সেটা আমরা একটু দেখে নেই। 2011 সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে পেসার কিগার মেতেই আলোচিত দাঁত ভাঙা দিয়েই শুরু হয়েছে পথ চলা। শুরুর দিকে সবাই চিনত দাঁত ভাঙা নাসির বলে।
নিজের নয়, ভেঙেছিলেন প্রতিপক্ষের দাঁত। অনেক ম্যাচে প্রতিপক্ষের দাঁত ভাঙা জবাব দিয়ে আসা আলোচিত এই অলরাউন্ডারের জন্ম 30 নভেম্বর 1991 সালে। রংপুরে জন্মগ্রহণকারী এই ক্রিকেটার 2011 সালের অগাস্ট মাসে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক। 2 মাস পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়। দলের প্রয়োজনে ব্যাট ও বল হাতে সমান পারদর্শী মিস্টার ফিনিশার খ্যাত এই তরুণ ঘরোয়া পর্যায়ে খেলায় তিনি বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং রাজশাহী বিভাগের প্রতিনিধিত্ব করে এসেছেন। নাসির হোসেন টেস্ট ক্রিকেট তার প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে 2013 সালে। তবে তার আগে 2012 সালে দেশের মাটিতে তার প্রথম সেঞ্চুরি হাঁকানোর সুযোগ হয়েছিল 2012 সালে খুলনায়। 157 বলে 94 রান করেছিলেন নাসির। বাংলাদেশের দলের হয়ে এখন পর্যন্ত 17টি টেস্টে 37.34 গড়ে 1737 রান সংগ্রহ করেছেন নাসির হোসেন। 6টি 50-র পাশাপাশি একটি সেঞ্চুরি করেছেন। ওয়ানডেতে 96 ম্যাচে 32.39 গড়ে 1527 রান, যার মধ্যে আছে 6টি 50 ও একটি সেঞ্চুরি। টি-20তে 31 ম্যাচ শেষে 2টি 50-র সাহায্যে 370 রান করেছেন মিস্টার ফিনিশার। পাশাপাশি বোলিংয়েও কৃতিত্ব রেখেছেন এই অলরাউন্ডার। টেস্টে 8, ওয়ানডেতে 19টি ও টি-20তে 7টি উইকেট দখল করেছেন এই ডানহাতি অফ স্পিনার। শেষটা কিন্তু আমার খুবই পছন্দ হলো। দুষ্ট আছেন আপনি ভালোই না? আচ্ছা, বিজ্ঞাপনের কাজও আমরা দেখলাম। খেলা নিয়ে তো কথা শুরু করেছি, আমরা খেলা নিয়ে কথা হতেই থাকবে। বিজ্ঞাপনে যখন কাজ করেন তখন আসলে কেমন লাগে? সেখানে তো আসলে অভিনয় করতে হয় না, এটা আসলে আমি এনজয় করি আর কি, কারণ যেহেতু সবসময় করা হয় না, মানে আমি এটা একটা ফান হিসেবে নিই আর কি। আমার ভালো লাগে, খারাপ লাগে না আর কি করতে। অভিষেকটা কিন্তু চমৎকার ভাবে শুরু হয়েছিল। ওই সময়টাতে আসলে অনুভূতিটা কি কাজ করছিল ভিতরে? 6টা উইকেট পড়ে যাওয়ার পর মানে ব্যক্তিগত আমার জন্য, টিমের জন্য হয়তো বা লস হয়েছে, কিন্তু আমার জন্য সেই জায়গাটা মানে খুব ভালো ছিল আর কি। মানে প্রথম ম্যাচের কারণে, কারণ বেশি বল খেলবার সুযোগ হয়েছে, অনেক ওভার ছিল, প্লাস এরকম একটা প্রেসার ছিল না। আমি যাই করতাম তাই আর কি টিমের জন্য ভালো হতো আর কি। সো আমি চেষ্টা করছি যে উইকেট থাকার জন্য। সাথে সাকিব ভাই ছিল, সাকিব ভাইয়ের সাথে কথা বলছি, চেষ্টা করছি মানে যতক্ষণ বেশি ব্যাটিং করা যায়। রানেরা তো তারা ছিল না, সো আমি মানে এটাই চেষ্টা করছি আর কি। এটা আন্ডার প্রেসার পারফর্ম করা তো ক্রিকেটে ইটস ওয়ান অফ দ্য টাফেস্ট জব। পরবর্তীতে একটা পর্যায়ে আসছে যখন নাসির হোসেন ওয়াজ দ্য ম্যান, সবাই ডিপেন্ড করতো শেষ করার জন্য, যে কেউ যদি খুব দ্রুততার সঙ্গে রান করে অল্প সময়ের মধ্যে করতে পারে, শুধু নাসির হোসেন আসে। সেখান থেকে ছিটকে পড়ে এখন ওই জায়গাটায় আবার ফেরত যাওয়ার কি কাজ করতে বা মানসিকভাবে কি অবস্থানে আছে? না, আগে যখন খেলতাম তখন আসলে মানুষের এত একটা আশা থাকতো না আমার উপর, তা আমার কাছে সেরকম একটা প্রেশার আসতো না আর কি। কিন্তু যত মানে ভালো খেলা যত শুরু করছি তত হয়তো বা মানুষের আশা বা মানে চাহিদা আমার উপর বাড়ছে। 3টা ডিপার্টমেন্টে ইউর ইনভলভড, বোলিং, ফিল্ডিং এন্ড ব্যাটিং। যখন একটা ডিপার্টমেন্টে যদি ফেল করে তাহলে কি নতুন উৎসাহ লাগে যে আমি ফিল্ডিং দিয়ে বা বোলিং দিয়ে সেটা পুষিয়ে দিব? না, এটা অবশ্যই থাকে আমার মাথায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ফিল্ডিংটা আমি অনেক এনজয় করি আর কি। আমি যখন যেখানে যেভাবে ফিল্ডিং করি না কেন সবসময় এনজয় করি। আর বোলিংটা হচ্ছে আমি আমার অ্যাবিলিটি জানি যে আমি কি টাইপের বলার, সো আমি সেইভাবেই বোলিং করার চেষ্টা করি। আমি বেশি কিছু করতে চাই না, তো আমার যেটা স্ট্রেন্থ আমি সেই অনুযায়ী বোলিং করার চেষ্টা করি। আর ব্যাটিং তো অবশ্যই টিম যা চায় সেই অনুযায়ী করার চেষ্টা করি। যখন এত দ্রুততার কথা হচ্ছে, আমরা একটু দ্রুততার সাথে একটা বিরতি নিয়ে নিই। বিরতির পরে আপনার ক্যারিয়ার নিয়ে আমরা আরো অনেক কথা বলতে চাই, এবং আমাদের কাছে আমাদের একটা সেগমেন্ট রয়েছে টিপস অ্যান্ড টেকনিক্স, সেখানে আমাদের একজন স্পেশাল কোচের কাছ থেকে আমরা কিছু টিপসও দেখে নিব। ওয়েল, নিচ্ছে একটা বিরতি। বিরতির পরে আমাদের সাথে যেটা বললাম আরো অনেক আলোচনা রয়েছে। স্টে উইথ আস। ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন রবি ক্রিকেট 360। আমি মারি আছি আপনাদের সাথে, এবং আমার সাথে আজকে রয়েছেন ইন্টারন্যাশনাল কমেন্টেটর অ্যান্ড অ্যানালিস্ট শামীম আশরাফ চৌধুরী। শামীম ভাই, আমরা চলে এসেছি ফেরত, আর আমাদের সাথে আজকে রয়েছেন আমাদের অতিথি হিসেবে নাসির হোসেন। আপনি তো শুরুতেই বলছেন যে আপনার বোলিং এর থেকে ব্যাটিং করতে বেশি ভালো লাগে। এই ডিসিশনটা আসলে কখন মনে হয়েছে যে আপনি আসলে এই জায়গাটাতে বেশি কমফোর্টেবল ফিল করেন? বোলিং জিনিসটা আসলে ছোটবেলা থেকে তো অনেক কষ্টের একটা জিনিস, বাচ্চারা সাধারণত চায় কি যে আরামের জিনিস আর কি। তো তখন থেকে ব্যাটটা প্রিয় আর কি, বোলিং টলিং করতে চাইতাম না। ব্যাটিং এর মেইন ইনগ্রেডিয়েন্টস যখন হয়, লঙ্গার ভার্সন অফ ক্রিকেটে খেললেই তো মনে হয় যে কোনো ফরম্যাটে যে ব্যাটিং এ পারদর্শী হওয়া যায়।
না অবশ্যই লঙ্গার ভার্সন, মানে এটা হচ্ছে আসল ক্রিকেট আর কি, যারা টেস্ট খেলে আর কি। ডোমেস্টিকে যদি লঙ্গার ভার্সন খেলে নিশ্চয়ই এটা বেনিফিশিয়াল হবে। তা তো অবশ্যই, মানে লঙ্গার ভার্সনে আপনি যদি একটা লম্বা ইনিংস খেলেন, আমি মনে করি যে ওইটা 1 মাসের প্র্যাকটিস আপনার সেই ইনিংসটা থেকেই চলে আসে আর কি। কারণ মানে লঙ্গার ভার্সনে আপনি যত বেশি ব্যাটিং করবেন তত বেশি ইমপ্রুভ হয় আর কি একটা ব্যাটসম্যানের জন্য। আচ্ছা, আপনার প্রথম সেঞ্চুরি দ্যাট ওয়াজ এগেইনস্ট পাকিস্তান, তো সেই সেঞ্চুরিটা আমরা একটু দেখে নেই, তারপরে আবার আলোচনায় ফিরে আসছি। Oh, that's gone. That's put down in the slips. Close the bat face. And the outer edge missed it. Gives him one half volley. Finally lets himself be released. But in the proper areas. Well, he's got an edge and that's racing away, so that's a boundary. Well, it wasn't down. There again, this time the short delivery pulled away. To his half century, he's batting on 46. Some sort of bite in the dressing room, even when the chips are down. That's short and pulled away. Not performing. Oh, that's bludgeoned. That is really a nice shot. Either Afridi, penultimate over. Steps out and cracks it, and it's gone over the short from the young man. Bangladesh, it's our pride. Oh, that's outer edge, and will run away down to third man. Fielder in hot pursuit, Omar Gul. Desperate dive, but that is the 100 for the young man. Nasir Hussain collects 100, and it's his first in one-day international. Well done, Nasir has batted well. That says it all. And মাঝে মাঝে একটু কপাল ভাগ্য প্রচন্ড লাগে। প্রথম শটটা তোমার যে গেল, এটা এজ হয়েছিল, it could have been a catch. It makes so much of a difference এই খেলায়, যে একটা ভাগ্যের দিকটা ব্যাপারটাও একটু আসে, এবং সেই ভাগ্যটাকে ব্যবহার করতে হয়। যেমন ইউ রাইড ইউর লাক, একটা কথাই আছে, and you rode your luck very well. আমরা তো ধুমধাড়াক্কা মার্চ ফিনিশার হ্যান ত্যান সব বলছিলাম, কিন্তু ওই ইনিংসে কিন্তু আমরা দেখেছি ডেফট টাচেস, এই অ্যাঙ্গেল গুলো ব্যবহার করে নাসির কিন্তু ভালো ভালো কয়েকটা শট খেলেছে। পাকিস্তানের মানে স্পিনার যারা বোলিং করেন, ওরা অনেক জোরে বল করে আর কি, মানে আপনি সাধারণ স্পিনার চেয়ে দেখবেন আর কি, ওরা অনেক জোরে বল করে। এবং আমি দেখেছি তোমার অ্যান্টিসিপেশনের কথা বলছিলাম, ফিল্ডিং এ, ব্যাটিং এও কিন্তু ওই বোলারের নৈপুণ্য বা পারদর্শিতা এবং সেটার সঙ্গে অ্যাডজাস্ট করা নিজেকে, সেটা খুব ভালোভাবে করতে পেরেছে। সবচেয়ে 24 রানে 4 উইকেট, সেখান থেকে এখানে টেনে নিয়ে যাওয়া, আন্ডার প্রেসার পারফর্ম করা। তো তোমার স্মৃতিতে নিশ্চয়ই এই ম্যাচটা, এই ইনিংসটার কথা বারবারই মনে পড়ে। না, সত্য কথা বলতে আমি যখন মানে থাকেন আর কি, যখন খেলতে যাই আর কি, যে খেলাই খেলি আর কি, মনে করেন যে বিপিএল বলেন, ইন্টারন্যাশনাল খেলা বলেন, তো ইউটিউবের মধ্যে আমি আমার বেস্ট ইনিংসগুলো দেখি আর কি, মানে বাসে আসার সময় মোবাইলে দেখি আর কি। তো এগুলা জিনিসে মনে করেন যে আমার কি বলবো, কনফিডেন্স বাড়ায়, অবশ্যই বাড়ায়। আর দর্শক, আপনাদের জন্য আজকে ফিল্ডিং টিপস, এবং আপনারই কিন্তু সাবেক কোচ, বিকেএসপি সাবেক কোচ যেহেতু তিনি, সালাউদ্দিন স্যার, এবং তিনি গাজী গ্রুপেরও হেড কোচ এখন। তো আমরা একটু তার কাছ থেকে আজকে ফিল্ডিং টিপসটা দেখে নেই। ভালো স্লিপ ফিল্ডার বা গালি ফিল্ডার হতে হলে আপনাকে একটা সুন্দর একটা পজিশন নিতে হবে। আপনি যখন দাঁড়াবেন তখন আপনাকে খেয়াল থাকতে হবে আপনার বডি ওয়েটটা যেন ঠিক আপনার শরীরের মধ্যে থাকে। আপনি এমনভাবে দাঁড়াবেন না যেটাতে আপনি সব দিকে মুভ করতে না পারেন। আপনি যদি খুব বড় ওয়াইডার স্টান্স নিয়ে দাঁড়ান তাহলে কিন্তু আপনি সব দিকে মুভ করতে পারবেন না, বা আপনি যদি ছোট নেন বা ন্যারো নেন, এটাতে কিন্তু আপনার সম্ভাবনা থাকবে যে আপনি নিচের বলটা ধরতে পারবেন না। তো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে আমার হিপ যেন মাটির কাছাকাছি থাকে। ফার্স্ট জিনিস হচ্ছে গিয়ে আমার স্টান্স, সো আমার স্টান্সটা এরকম হবে যেন আমি সব দিকে মুভ করতে পারি। সেকেন্ড থিং হচ্ছে গিয়ে আপনার হাতের পজিশন। হাতের পজিশন যখনই একটা বলার বল করবে ঠিক তখনই আপনার হাতটা কিন্তু শরীর থেকে সামনে থাকবে এবং বড় একটা কাপ থাকবে এবং মাটির দিকে থাকবে। এটা আমার ফিঙ্গার যদি বলের দিকে থাকে তাহলে খুব সম্ভাবনা আছে যে আমার বল আমার হাতে আঙ্গুলে লাগার এবং আমার ইনজুর হয়ে যাওয়ার। তো আমাকে খেয়াল রাখতে হবে যখনই বলার বল করবে আমি পজিশন নিব এবং এমনভাবে দাঁড়াবো, রিল্যাক্স থাকবো, সব দিকে যেন মুভ করতে পারি, এবং আমার হাতের পজিশন অ্যাকচুয়ালি শরীর থেকে সামনে থাকবে, আমার চোখের সামনে থাকবে এবং বড় একটা কাপের মতো যেন আমার হাতের পজিশন থাকে, এবং দুইটা এলবো যেন খুব কাছাকাছি থাকে। আমার এলবো যদি দূরে থাকে বা দুইটা যদি ওয়াইড থাকে, বল আমার হাতে না আসার সম্ভাবনা থাকবে এবং বল ভিতর দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে।
মোহাম্মদ সালাউদ্দিনের কাছ থেকে আমরা টিপস দেখলাম ক্লোজ ইন ক্যাচেস এর ব্যাপারে। ওই বলছিল যে সেন্টার অফ গ্র্যাভিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, ডান দিকে বাকি ব্যালেন্সটা যেন ভালো সব ক্ষেত্রে আপনি বোলিং বলেন, ব্যাটিং বলেন, ফিল্ডিং বলেন, সব ক্ষেত্রে ব্যালেন্সটা অনেক অ্যাবসলিউটলি। এবং এই যে একটা জিনিস অনেকে মনে করে পেস বোলারদের সময় তো অবশ্যই স্লিপ কর্নারটা অনেক দূরে থাকে, তো পেস বোলারদের মধ্যেও তো পার্থক্য আছে। তো হু ডিক্টেটস যে কোন জায়গায় পেছনে স্লিপ কর্নারটা দাঁড়াবে আর উইকেট রক্ষক দাঁড়াবে? না, এটা হচ্ছে আপনি আমরা কিপার সাধারণত কিপার যেখানে দাঁড়ায় কিপার থেকে অল্প একটু দূরে ফার্স্ট স্লিপ দাঁড়ায়, কিপার সোজাসুজি মানে আমি যেভাবে দাঁড়াই কিপার সোজাসুজি সেকেন্ড স্লিপ, তার ডান হাত এক স্টেপ থার্ড স্লিপ, মানে জিনিসটা এইভাবে না যে এরকম যায় আর কি, একটু যেন ওই যে 30 গজ বৃত্তের মতো যেমন ওরকম লাইনে, কারণ বলটা যখন ট্রাভেল করে ওইটা অ্যান্টিসিপেট করা লাগে। ফার্স্ট স্লিপে অনেক জোরে যায়, সেকেন্ড স্লিপে তার চেয়ে একটু আস্তে, থার্ড স্লিপে তার চেয়ে একটু আস্তে, এবং ক্যারিও করে না আর কি সে জায়গায়, সে কারণে ওরা একটু উপরে। তো দর্শক যারা ছোট বাচ্চারা বা যারা খেলা এখন নতুন এসছে তারা যে শিখছে ক্যাচিং এর ব্যাপারে, আমরা তো স্লিপ ক্যাচিং সম্বন্ধে একটু আইডিয়া পেলাম, বাট নাসির হোসেন ইজ মোর অ্যাডেপ্ট অ্যাট আউটফিল্ড। তা আউটফিল্ডের ক্যাচের ব্যাপারে কি শিক্ষণীয় আছে? শিক্ষণীয় দুইটা জিনিস, একটা হচ্ছে ব্যালেন্স, এমন ভাবে সে ক্যাচটা ধরবে যাতে পুরো ফুল ব্যালেন্স থাকে শরীরের মধ্যে, আর জিনিসটা কিন্তু অন দ্য মুভ থাকলে তো সবসময় ব্যালেন্স রক্ষা করা সম্ভব না, তাই না? হ্যাঁ, সেই ক্ষেত্রে জিনিসটা হচ্ছে যে আপনার বলের মধ্যে চোখ অল টাইম রাখতে হবে। আমি কমফোর্টেবল ফিল করি যে এইভাবে করে ধরার জন্য, আমি কম চেষ্টা করি, মানে চেষ্টা রিভার্স কাপ এটা অস্ট্রেলিয়ান স্টাইল, হ্যাঁ ওরা ধরে আর কি, তা আমি হয়তোবা শোল্ডারের উপরে যেসব ক্যাচ সেই সব ক্যাচ এইভাবে ধরার চেষ্টা করি, অস্ট্রেলিয়ানরা করে কি হাঁটুর ক্যাচও এইভাবেই ধরে আর কি। আচ্ছা, হ্যাঁ সেটাই। আর আমি প্রেফার করি হচ্ছে এইভাবে ধরার জন্য, মানে আমি কমফোর্টেবল থাকি আর কি এসব। তো জিনিসটা হচ্ছে ওই যে স্যার যেটা বললো আর কি, এই কাফটা অনেক বড় থাকবে এবং চোখের সামনে থাকবে, শরীর থেকে একটু দূরে থাকবে এবং চোখের সামনে থাকবে, এবং সবসময় বলের দিক চোখ রাখতে হবে আর কি। দর্শক নিচ্ছে একটা বিরতি, এবং আপনারা নিশ্চয়ই ব্যক্তি নাসিরকে জানতে চান, তো সেটা জানতে হলে বিরতির পরে আবারও ফিরে আসতে হবে আমাদের সাথে থাকুন। ওয়েলকাম ব্যাক, দেখছেন রবি ক্রিকেট 360। আর বিরতির আগে বলছিলাম ব্যক্তি নাসিরকে আপনাদের সামনে তুলে ধরতে চাই, তো সে কারণে আমরা চলে যাই নাসিরের কাছে। শামীম ভাই আসেন। আচ্ছা, নাসির হোসেন ব্যক্তিগত জীবনে কিরকম, খুব দুষ্ট নাকি শান্ত? আমি জানি খুব দুষ্ট, কিন্তু সেটা নাসিরের মুখ থেকে শুনতে চাই। আমি আসলে দুষ্ট প্রকৃতির, আমার ফান করতে ভালো লাগে, মজা করতে ভালো লাগে। এই খেলার জীবনে যদি বলি, সেখানে আপনার সবচেয়ে ভালো বন্ধুকে শুরু থেকে এখন পর্যন্ত? খেলার জীবনে আরিফুল হক, কুমিল্লা থেকে খেলেছে, আর ওই মুবিনুল হক সৌরভ, শফিল ইসলাম সুয়াস, তারপর হচ্ছে আপনার এরকম অনেক ফ্রেন্ড আছে, মানে আমি বলে বোঝাতে পারছি না, কিন্তু এদের সাথে অনেক ক্লোজ আর কি আমি খেলাধুলার বিষয়ে আর কি। আচ্ছা, মনে হয় একজনের নাম নেননি, যার একটা বার্তা আপনার জন্য রয়েছে আজকে আমাদের কাছে, তো সে কিন্তু খুব খেপে যাবে, তার নাম নেননি, আমরা একটু দেখে নিই। অনেক ইম্পর্টেন্ট একটা পার্সন আমাদের টিমের জন্য, প্লাস দেশের জন্য। ওর সাথে আমার পরিচয় অনেক দিন ধরে, প্রায় 9-10 বছর, আন্ডার 13, আন্ডার 15, 17, 19, সো অনেক জায়গায় খেলেছি, একাডেমিতে খেলেছি। ও আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, প্লাস সবচেয়ে ফানি জিনিস হচ্ছে আমাদের টিমের ট্রাম্প কার্ড, যেটা সবসময় অনেক ফান করে, অনেক ফানি মুভমেন্ট থাকে ওর। আমারও খুব ইচ্ছা পার্সোনালি ওর সাথে খেলা, প্রিমিয়ার লিগে যে কোনো টুর্নামেন্ট বা যে কোনো সময়, বাট ওর সাথে আনফর্চুনেটলি হয় না খেলা, বাট ওর সাথে আমার একটা কম্পিটিশন হয় রানের আবার উইকেটের, সো এটা কন্টিনিউ থাকবে ইনশাল্লাহ। তুইও রান কর, আমিও রান করি, আমিও উইকেট পাই। নাসির, আমি তোমাকে বলতেছি যে সবারই খারাপ সময় যায়, সবারই ভালো সময় আবার আসবে। এখন তোমার হয়তো বা খারাপ সময় যাচ্ছে, বাট খুব কামিং সুন তোমার ভালো সময় আসবে। আমি দোয়া করি সবসময় নিজের থেকে, আমার ফ্যামিলি মেম্বার তোমাকে সবসময় তোমাদের দোয়া করে যে নাসির তোর একটা ফ্রেন্ড, খুব ক্লোজ ফ্রেন্ড। আমি হ্যাঁ অবশ্যই, নাসির আমার খুবই ক্লোজ ফ্রেন্ড। তার সাথে আমার ব্যাটিং করতে বলেন, বোলিং করতে বলেন বা ফিল্ডিং বলেন, অ্যাজ এ টিমমেট হিসাবে সে দারুণ একটা ছেলে। আর একটা মজার জিনিস আছে দোস্ত, আমি তোকে কংগ্রেস করি যে তোর 80টা ফোন আর অনেকগুলো গার্লফ্রেন্ডস। একটাই উইশ করবো যে আরও তোর অনেক গার্লফ্রেন্ড হোক, অনেকগুলো ফোন হোক, আমার কিছু ফোন দিস যে আমি কিছু কথা বলতে পারি। উইশ অল দ্য বেস্ট দোস্ত, ভালো থাকিস আর বি পজিটিভ দোস্ত, গুড বাই। এতবার করে ক্লোজ ফ্রেন্ড বললো আর নাসির ভাই তার নাম নিল না। এটা কি হলো বলেন তো, এটা কি হলো? শুরুতে কিন্তু ওর কথা বলেছিল যে আমার খুব ক্লোজ ফ্রেন্ড, তো তার নামটাই আগে নিয়েছিল, তো বেঁচে যাবে। বলছে যে ফাইট, যে জিনিসটা হচ্ছে যে ওর সাথে আমার নেটে সবসময় ফাইট হয় আর কি, দেখা যাচ্ছে ওই ব্যাটিং করে আমি বোলিং করি,
দেখা যাচ্ছে ওই যেটা বলে 4 আমি বলি না 4 হয়নি, যেটা বলে 6 আমি বলি না হয়নি, মানে একটা কম্পিটিশন থাকে আর কি নেটের মধ্যে। হেলদি কম্পিটিশন ইজ ভেরি গুড এন্ড অলসো নাসিরের জায়গায় যদি কেউ ন্যাশনাল টিমের কথা বলা হয় তাহলে কিন্তু সাব্বিরকে বলা হচ্ছে। এই ফিলিংটা কেমন, দুই ক্লোজ বন্ধু একটা স্পটের জন্য যুদ্ধ করা হচ্ছে? না আসলে আমি এইভাবে দেখি না ওকে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ও আমার আসলে অনেক ভালো ফ্রেন্ড আর কি। ও বলছে 9-10 বছর, আমার মনে হয় যে 14 বছর ধরে ওর সাথে আমার পরিচয় আর কি। তা আসলে এইভাবে দেখি না। আর আমি সবসময় ও যখন খেলে বা আমি যখন খেলি, আমরা দুইজন সবসময় খেলার আলাপ করি যে কালকের ম্যাচটা এইভাবে হয়েছে, এরকম করলে ভালো হইতো বা এই জিনিসটা করলে আরো ভালো হইতো, আমরা সবসময় আলাপ করি। এবার একটু পরিবারের কথায় আসি। বাবা চাচার কাছ থেকে তো লুকিয়ে নাকি বাসারে গিয়ে লুকিয়ে থাকতেন, এই ক্রিকেট নিয়ে অনেক বেশি বকাঝকা শুনতে হয়েছে। কিরকম একটু যদি গল্পটা শুনতে চাই, তারপরে কিভাবে হ্যান্ডেল করলেন ফ্যামিলির সাথে, এখন ফ্যামিলি কিভাবে ইন্সপায়ার করে? ক্রিকেট অবশ্যই অনেক বকাটকা শুনছি আসলে সত্য কথা, কিন্তু আমার সবচেয়ে বিরক্ত লাগতো ছোটবেলায় যে বিকালে সাধারণত আমরা হয়তো বা এলাকার মধ্যে খেলতাম, পাড়ার মধ্যে খেলতাম, তো আর আমার যে স্যার ছিল ঠিক বিকাল 5টার দিকে পড়াইতে আসতো, তো সেই কারণে আমি হয়তো বা খেলতে পারতাম না। কিন্তু আমি যখনই 3টা বাজতো আমার আম্মা আব্বা আবার হয়তো বা দুপুরবেলা একটু ঘুমাইতো, তো আমি বাসা থেকে তখনই বের হয়ে যেতাম আর কি, পালাইতাম আর কি, করতাম না। তো দেখা যাচ্ছে যে আমি মাঠ থেকে আমাকে স্যার আসছে, মাঠ থেকে আমাকে ধরে নিয়ে আসছে আর কি, তা না হয়তো পড়াশোনা না হয়তো খেলাধুলা আর কি। পরিবারে কে কে আছে? পরিবারে আমরা 4 ভাই, আমি সহ, আর ছোট বোন আছে একটা, আর আব্বা আম্মা। আচ্ছা, তাহলে আজকে একটু আমরা দেখি যে আজকে তো সবকিছু নিয়ে কথা হচ্ছে, ভালো খারাপ সব সময় মিলিয়ে। তা আপনার ইমিডিয়েট বড় ভাই, তার একটা বার্তা রয়েছে আমাদের কাছে, আমরা একটু দেখে নেই। নাসির ছোটবেলায় ঘটনা বলতে, আমাদের যে এলাকা মহল্লা আছে সেখানে এমন কোনো গাছ নাই যে ও গাছে ওঠেনি। বাবা মা এই দুজনের অবদানের কথা তো যেটা আপনি চিন্তা করতে পারবেন না, বিকজ দ্যাট ওই বয়সে ও ঈদ বাহিরে করে, এটা একটা স্যাক্রিফাইস। 13 বছর ছেলের বয়স, সে বাহিরে ঈদ করতেছে, বাসায় কোনো অকেশন হচ্ছে সে বাহিরে, সো অ্যাবসেন্ট থাকে। ম্যাক্সিমাম আমাদের ফ্যামিলির 80% প্রোগ্রামেই সে অ্যাবসেন্ট। ফ্রেন্ড বলেন, বড় ভাই বলেন, আমি ছায়ের মতো এর সঙ্গে সবসময়। তো সে যখন ফার্স্ট বিকেএসপিতে চলে আসে তখন একটা শূন্যতা কাজ করছে নিজের আমার মধ্যেই। এই শূন্যতাটা আসলে বলে প্রকাশ করার মতো না। আমি অ্যাকচুয়ালি যা করি যে ওর প্রত্যেক খেলার আগে 2 রাকাত নফল নামাজ পড়ি। আরেকটা কথা না বললেই নয়, আমি যেমন আমার বাবাকে সম্মান করি, ভালোবাসি, সেম অ্যাজ ও এই বাঘের লোগো যে ও ইউজ করে সেটাকে ও রেসপেক্ট করে, সম্মান করে। ভালোবাসার বহিঃপ্রকাশ হয় না। তবে এটুকু বলবো যে যদি কখনো এমনটা হয় যে কোনো বিপদ বা কোনো আশঙ্কা তার দিকে তাড়া করে যাচ্ছে, আমি আমার সর্বোচ্চ দিয়ে হলেও সেটা আটকানোর চেষ্টা করব। বোঝা যাচ্ছে না, সেটাই এজন্য আমি জিজ্ঞেস করলাম, বলবো না, কিন্তু যেটা বলেছে সেটা ভালোবাসার চেয়ে অনেক অনেক। আমি ওর সম্বন্ধে এতটুকুই বলি যে ও আমার মনে না ওই আমাকে যতটা ভালোবাসে আমার অন্য কোনো ভাই এতটা ভালোবাসে, হয়তো ভালোবাসে কিন্তু ও আমার সাথে সবসময় ছায়ার মতোই থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ নাসির হোসেন, খুবই চমৎকার একটা সময় কাটলো আজকে আমাদের। শামীম ভাই, বিদায় তো নিতেই হবে আমাদেরকে, শেষ করতে হবে, মিট अगेन সুন ইয়েস উই উইল। আর আপনার কাছ থেকে আমরা অটোগ্রাফ রেখে দিব। আজকের মতো বিদায় নিব। বিদায় নিতে নিতে আপনাদেরকে আজকের কুইজটা জানিয়ে দিচ্ছি। আমাদের আজকের প্রশ্ন হচ্ছে 2011 সালের আগস্টে কোন দেশের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয় নাসির হোসেনের? অপশন রয়েছে 2টি, অপশন এ শ্রীলঙ্কার, অপশন বি জিম্বাবুয়ের। আমাদের এই অনুষ্ঠানটা যদি আপনি পুরোপুরি ভালো মতো দেখে থাকেন উত্তর দিতে পারেন না, কোনোভাবেই কঠিন হওয়ার কথা না। আপনাদেরকে জানিয়ে দিই, সেলফোনের মেসেজ অপশনে যাবেন, গিয়ে প্রথমে টাইপ করবেন CRIK, তারপরে স্পেস দিয়ে আপনার নাম লিখবেন, তারপরে সঠিক উত্তর এ অথবা বি যেটা আপনার কাছে মনে হচ্ছে সেটা লিখে পাঠিয়ে দিবেন 3690 নম্বরে। যত খুশি ততবার। সর্বোচ্চ SMS প্রদানকারী পাবেন তার প্রিয় খেলোয়াড়ের সাথে দেখা করার সুযোগ। ওয়েল, সি ইউ নেক্সট টাইম, বাই বাই।